Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, তবে আমি খুব একটা ভালো নেই। আমার গলার আওয়াজ শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন। তো এখন বাজে সকাল 8টা, আর সকাল 8টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গতকালকের থেকেই শরীরটা ভীষণই খারাপ, মানে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার কারণও আছে, তার কারণ এই ঠান্ডা গরম একটা ওয়েদার, সারা রাত এসিতে থাকা, তারপরে সারাদিন গরমের মধ্যে রান্নাঘরে বাইরে কাজ করা, সারাদিন তো আর এসির মধ্যে থাকা যায় না। তারপরে আবার এই ফ্রিজের গরম লাগলে ফ্রিজের ঠান্ডা জল খাওয়া, আর আমরা যেহেতু দোতলায় থাকি আর দোতলায় ভীষণই গরম, তো মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে ঠান্ডা গরম প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কান ব্যথা, গলা ঢোক গিলতে পারছি না, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে শরীরটা খুবই খারাপ। তো সেই কারণে বরমশাই সকালবেলায় চা আর মুড়ি মাখিয়ে দিল, তো আমরা সবাই একসঙ্গে খেলাম। ছেলের আজ সকালে পড়া ছিল না। তো এইদিকে বিছানা গোছাতে গোছাতে বেল বাজলো, আর নিচে যেয়ে দেখি যে পার্সেলওয়ালা দাদা এসেছে। তো এই দুটো বটল বিজয় হয়তো কোনো এক সময় অর্ডার দিয়েছিল, তো তাই দিয়ে গেল। আমি জানি না তবে অর্ডার দিয়েছিল, আর অর্ডার দেওয়ার কি কারণ আমি সেটাও বুঝতে পেরেছি। আসলে আমার ছেলের দেখবেন স্কুলে যাওয়ার জন্য কিছু ব্লু কালারের বটল ছিল, ওগুলো মিল্টনেরই বটল ছিল, 6টা একসঙ্গে মোড় থেকে কেনা হয়েছিল। তো 2 বছর আগেই কিনেছিলাম, আর ওগুলো আমার ছেলে স্কুলেই নিয়ে যেত। তো একটা একটা করে সব কটা বোতল আমার ছেলে স্কুলে থুয়ে এসেছে। লাস্টে যেদিন গরমের ছুটির আগের দিনকে স্কুল হয়েছে, সেদিনকেও আমার ছেলে একটা বটল ওখানে থুয়ে চলে এসেছে। তো সেই জন্য বাড়িতে আমি খুব বকাবকি করছিলাম। তোর বাবা বললো বকতে হবে না, থাক, আমি আবার বটল অর্ডার দিয়ে দেবো। তো দেখলাম এই স্টিলের বটলগুলো অর্ডার দিয়েছে, যদিও আমার ঘরে অনেক কটাই স্টিলের বটল অলরেডি আছে। ও যতই কিনে নিয়ে আসুক না কেন ওই স্টিলের বটলগুলো, ওইগুলো আমি থোড়ি ওকে স্কুলে নিয়ে যেতে দেবো নাকি, ওইগুলো কখন হারিয়ে তো আসবে আবার। তো দেখা যাক, পরে আমি আবার ওই মিল্টনের ওই একই রকম যদি প্লাস্টিকের বোতলগুলো পাই তা সেগুলোই কিনে নিয়ে আসবো। তো যাই হোক, ওদিকে আমি বিছানা তুলে ঘরদোর সব পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। আর গতকাল রাত্রে আমি কোনো কাজ সেরে রাখতে পারিনি, যেহেতু শরীরটা ভীষণ খারাপ ছিল। তো বাসনও মাজিনি, কোনো কিছু না, টেবিলে বাসন আর রান্নাঘরে সিঙ্কেও প্রচুর বাসন রয়েছে। তো এদিকে ছেলেকে স্যার পড়াতে এসছে, কারণ এর আগের দিন পড়া কামাই করে বারোতলে ঘুরতে গিয়েছিলাম। তো স্যার বলেছিল এখন তো স্কুল ছুটি, যখন বেলার দিকে যখনই হোক যে পড়িয়ে দিয়ে আসবো। তো 10টার সময় স্যার পড়াতে এসেছে, তো ওই ঘরে পড়াচ্ছে আর আমি এইদিকে কাজটা সেরে নিচ্ছি। তো ওইদিকে টেবিলটা খুব ভালো করে মুছে চলে এসেছি রান্নাঘরে, আর দেখতে পাচ্ছেন তো কত বাসন, প্রচুর বাসন। কালকে সন্ধ্যাবেলার চায়ের বাসন, সকালকার চা মুড়ি মাখা, তারপরে বিজয়কে আর ছেলেকে দই চিড়ে মাখা করে দিয়েছিলাম, সেইগুলো খেয়েছে। তারপরে কালকে সন্ধ্যাবেলায় লস্যি খাওয়া হয়েছিল, তার সেই এক গাদা গ্লাস, প্রচুর জিনিস, প্রচুর বাসন। তো যাই হোক, সব মেজে নিয়েছি। মেজে নিয়ে এই যে খুব ভালো করে কাউন্টার টপটা মুছে নিয়ে, মাজা তো হয়েই গেছে, এবার বাসনগুলো সব ধুয়ে উপর করে রাখবো। কি বলুন তো, শরীরটা ভীষণই খারাপ, তো চাইলে আমি শুয়ে বসে কাটাতেই পারতাম, কিন্তু এই যে কালকের থেকে এত বাসন জড়ো হয়ে রয়েছে আর এত কাজ পড়ে থাকলে না, আমি মানে শুয়ে বসেও শান্তি পাবো না, আমি আরো বেশি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বো। তো সেই কারণেই ভাবলাম কষ্ট যতই হোক, কাজগুলো সেরে যদি আমি শুয়ে বসে থাকি তাতেও আমার শান্তি হবে। তো সেটাই করছি। দেখতেই পাচ্ছেন এত কাজ ফেলে রেখে শুয়ে বসে থাকা যায় বলুন তো? আর আমার সংসারে আমি ছাড়া কেউ নেই যে এই কাজগুলো করে দেবে। তবে যাওয়ার সময় সকালে বিজয় নিজেই দই চিড়ে মাখিয়ে ছেলেকে দিয়েছে, নিজে খেয়েছে। আমি আর ওই চা মুড়ি খেয়েছি, যেহেতু আমি আর দই চিড়ে খাইনি, কারণ যেহেতু ঠান্ডা লেগেছে আমি আর দই খাইনি। তো পরে আমি চাইলে স্নান করে উঠে আমি একটু ছাতুর শরবত খেয়ে নেব, ছাতুর ঘোল খেয়ে নেব। তো যাই হোক, তো বিজয় বলেছে তোমার কাজ সারার দরকার নেই, আমি এসে যতদূর পারি গুছিয়ে রেখে দেবো। আর আমি হোম ডেলিভারি অর্ডার দিয়ে দিচ্ছি খাবার, মানে দুপুরের লাঞ্চটা। তো আমি বলেছিলাম যে না থাক, আমি দেখি যদি আলু সেদ্ধ ভাত পারি সেটাই করে দেবো। তো ছেলে বললো আমি আলু সেদ্ধ ভাত খাবো না বাবা, তুমি আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে। তো দেখা যাক ওর বাবা কি নিয়ে আসে। তবে রান্নার ছুটি রয়েছে এটুকু জানি, আমার রান্না করতে হবে না আজকে।
তো ওদিকে কথা বলতে বলতে আমার সব বাসন মেজে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। এখন 11:30 মতো বাজে, এইমাত্র স্যারও চলে গেল। তো একটু বসেই ছিলাম 5-10 মিনিট মতো, যে স্যার চলে যাক তারপরেই আমি ঘরটা ঝাড় দিয়ে মুছবো, কারণ উনি না গেলে তো আমি ঘরটা মুছতে পারছি না। ওই ঘরটা, ওই একটা ঘরের জন্য আবার ফেলে রাখলে কেমন লাগে, কারণ যেহেতু আমি সব কাজ সেরে স্নান করব। তো বসেছিলাম 10-15 মিনিট বসেছিলাম, তারপর স্যার পুড়িয়ে গেল। তো এখন 11:30 মতো বাজে। তো আমি এবার ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে ঘর বারান্দাগুলো মুছে নেব, দিয়ে আবার স্নান করতে যাব। তো এদিকে স্যার পড়িয়ে যাওয়ার পরে বিছানার উপর প্রচুর বই সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেইগুলো টেবিলের ওপর সুন্দর করে গুছিয়ে বিছানাটা ঝেড়ে দিল। জানে আমি অসুস্থ, আর বাসন টাসন মেজে আসার পরে আমি আর বিছানায় হাত দিলাম না এঁটো কাটা গায়ে। তো ও জানে আমি হাত দেবো না, তো ও সুন্দর করে গুছিয়ে ঝেড়ে দিয়েছে। অঙ্কিতার রান্নাঘর নামে একটি বোন আমায় জিজ্ঞেস করেছে, আমি তোমার নতুন ফ্রেন্ড, তোমরা কোথায় থাকো আর তোমার ছেলে কোন ক্লাসে পড়ে। তো বোন, আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, নদিয়াতে আমরা থাকি। আর আমার ছেলে ক্লাস 8-এ পড়ে, এবছর ক্লাস 8-এ উঠেছে। পূজা সিম্পল লাইফ বলে একটা বোন আমায় জিজ্ঞেস করেছে যে তোমার যে সাদা বেড কভারটা পাতানো রয়েছে বেডে, তো ওটা কোথা থেকে কিনেছো আর দাম কত। তো ওই বেড কভারটার এর আগেও প্রচুর প্রচুর কমেন্ট এসছে যে ওই বেড কভারটা কোথা থেকে কিনেছো, আর তোমার বেড কভারের কালেকশন ভীষণ ভালো। তো বোন আমি বলি, আমি আমার 90% বলবো 99.9% আমি লোকাল মার্কেট থেকেই বেড কভার কিনে থাকি। তবে আমার একটি বাধা ধরা দোকান রয়েছে বেড কভার কেনার জন্য, আমাদের কৃষ্ণনগরে খুব বড় একটি দোকান। তো ওদের দামটা একটু বেশি নেয়, তো ওদের কাছে কালেকশনগুলো ভীষণ ভালো ভালো থাকে। তো সেখান থেকে বেছে নিয়ে আসতে পারলে খুব ভালো হয়, তো আমি সেখান থেকেই নিয়ে আসি। আর বেড কভারটার দাম জিজ্ঞেস করেছে, আমার যে সাদা বেড কভারটা পাতা রয়েছে ওটা 950 টাকা দাম নিয়েছিল। তবে আমার কাছে আরো অনেক এক্সপেন্সিভ কিছু বেড কভার রয়েছে। একটা বেড কভার তো এমন রয়েছে যেটা আমি 5 বছর ধরে এখনো পর্যন্ত পাতিনি, ব্যবহার করিনি। ওটা সব থেকে আমার লাইফে সব থেকে বেশি এক্সপেন্সিভ একটা বেড কভার। মানে 5 বছর আগে আমি যে দামে কিনেছিলাম সেই দামে এখনো পর্যন্ত আমি ওই দাম দিয়ে এখন একটা বেড কভারও কিনিনি। তো সেই জন্য ওটা আমার কাছে সব থেকে বেশি এক্সপেন্সিভ। তবে পোর্শিয়ান কাপড়েরও কিছু বেড কভার রয়েছে, আর খুব দামি দামি কিছু এক্সপেন্সিভ কিছু কার্টেন রয়েছে, মানে পর্দাও রয়েছে। তবে এত দামিগুলো না কোনো অকেশন পারপাসই আমি ইউজ করতে চাই, রেগুলার বেসিসে ইউজ করলে না নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি ইউজ করি না। অনেকে কি করে, কোনো জিনিস কিনেই না চট করে, যতক্ষণ না ব্যবহার করে ততক্ষণ ভালো লাগে না। আর আমি আবার একটু তোলা তোলা করে ব্যবহার করতে বেশি পছন্দ করি। এর জন্য সবাই আমাকে বলেও যে, আমার হাজবেন্ড সবসময়ই বলে যেদিনকে দেখবে চাদরগুলো খুলে ব্যবহার করতে যাবে দেখবে ভেতরে সব কেটে গেছে, নাই ছিঁড়ে গেছে, কিছু হবে। আমি বলছি না, ওরকম বলবে না, সব ঠিকঠাকই আছে, কিচ্ছু হবে না। তো যাই হোক, এদিকে আমার সব কাজ সেরে স্নান ধান করে এসে বসেছিলাম। বিজয় এইমাত্র এলো, তো এবার বিরিয়ানি বাড়তে বসে পড়েছি। এবার আমরা খেতে বসবো, তবে টেবিলে খেতে বসবো না, ঘরে যেয়েই বসবো, কারণ এখানে খুব গরম, ঘরে এসি চালিয়ে খেতে বসবো। তো চলুন খেয়ে দিয়ে আবার আপনাদের সঙ্গে বিকেলে দেখা করছি। গুড ইভিনিং। তো আপনাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা দেখা করতে এসেছি। বড় এইমাত্র চা করে নিয়ে আসলো, তো আমরা তিনজনে একটু চা খাই। যেহেতু ওর বাবা চা করেছে তো ছেলেকে একটু দিতেই হবে। তো যদিও বিস্কিট চুবিয়ে খাওয়া হয়ে গেছে, বাকি চাটা আমরাই খেয়ে নেব। আর এদিকে দুপুরে কিছু জিনিস অর্ডার দেওয়া, মানে পরশুদিন অর্ডার দিয়েছিলাম, দুপুরে দিয়ে গেছে, তো এখনই বের করলাম। এই যে দারুচিনি রয়েছে, তেজপাতা রয়েছে, লবঙ্গ, এলাচ, চা, দুধ, আর হচ্ছে 5 ফোড়ন 2 প্যাকেট। তো এইগুলো মাসের শেষ যেহেতু তাই শেষ হয়ে গেছে, তো কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছে, তবে এখনো অনেক জিনিসই আনার আছে, আনিনি, পরে আনবো। আর এই যে ভিকোর একটি টুথপেস্ট অর্ডার দেওয়া হয়েছে, আর আমরা ভিকো ইউজ করি, আর না হলে ওই যে ডাবরের যে পাউডারটা থাকে সেটা ইউজ করি, কারণ এগুলো কেমিক্যাল ফ্রি হয় আর ভীষণ ভালো হয়। তো এদিকে এই যে সন্ধ্যাবেলায় চা করেছিল, চায়ের কাপগুলো, আর দুপুরে খাওয়ার পরে ওরা বাবা ছেলে কোল্ড ড্রিঙ্কস ঢেলে খেয়েছিল। ছোট একটা কোল্ড ড্রিঙ্কসই নিয়েছিল, যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই আমি খাইনি। আর এদিকে দুধটাও জাল দিয়ে রেখেছে, চা করতে যে দেখেছে ওভেনের উপর একটু চা ফেলে দিয়েছে। তো যাই হোক, এই চায়ের কাপগুলো ধুয়ে রাতের জন্য ভাত বসাবো। আর ওবেলা যেহেতু বিরিয়ানি খাওয়া হয়েছে, তো সেই কারণে আর বেশি হিজিবিজি কিছু করবো না, একদম সিম্পল ডালে চালে বসিয়ে দেবো, মানে ডাল ছিটিয়ে একটু ফেনা ভাত মতো করবো। লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কোজাগরি লক্ষ্মী পুজোর দিন থেকে ভিডিও স্টার্ট করি, তবে আমার ভিডিও এডিটিং করে ছাড়তে অনেকটা টাইম লেগে গেছিলো। আর তারপরে ইউটিউবে চ্যানেল খোলার পরপরই আমার ঠাকুরদা মারা যায়,
তো যে কারণে 2 মাস মতো আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি, ভীষণ ইরেগুলার ছিলাম। তো মাম্পি ঘরকন্যা ব্লগ নামে একটি বোন আমায় বলেছে যে তোমার আর আমার মধ্যে কত মিল, যে আমারও কোজাগরী লক্ষ্মী পুজোর দিন থেকে ভিডিও শুট করা, তবে আমারও ছাড়তে দেরি হয়েছিল কারণ ওনার বোনের বর হয়তো তার মধ্যে গত হয়েছিলেন, তো সেই কারণেই আর কি। তো আমরা একই নাম একই শহরে থাকি, তো শুনেও ভীষণ ভালো লাগলো, ভিডিও না করলে হয়তো জানতেই পারতাম না। আবার বলছে দিদি আমিও সোমবার আর শনিবার নিরামিষ খাই, আমরাও সেম। এত বোনেরা দিদিরা আমাকে এত ভালো ভালো কমেন্ট করে, আমার এত ভালো লাগে না, কাজ করার উৎসাহ যেন আরো বেশি বেড়ে যায়। এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা সবাইকে। আমি এত ভালোবাসা পাবো ইউটিউবে আমি সত্যি ভাবতে পারিনি। তবে আমি আশা করবো এই একই রকম সাপোর্ট আর ভালোবাসা এর পরেও দিতে থাকবেন। এতদূর অবধি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তার মানে নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমার পাশে থাকতে পারেন। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে যেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, গুড নাইট।